সবাইকে অনেক, অনেক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই সপ্তাহের আইন বিষয়ক আলোচনা ব্রিটিশ লিগ্যাল অ্যাডভাইস। দর্শক বন্ধুরা, আপনারা যারা কমিউনিটিতে আছেন এবং সোশ্যাল মিডিয়া বা সংবাদের প্রতি যারা দৃষ্টি রাখেন তারা ইতিমধ্যেই হয়তোবা জেনেছেন যে ইউকের ইমিগ্রেশন আইনে একটি বড় ধরনের পরিবর্তন এসেছে, যেটি আমাদের ইমিগ্রেন্ট হিসেবে আমাদের অনেক রকমের প্রভাবিত করবে। সেই আজকের পরিবর্তন এবং এছাড়াও 24শে জুলাইও একটি পরিবর্তন এসেছে, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আমাদের সঙ্গে যথারীতি থাকবেন আমাদের কমিউনিটির ইয়াং সলিসিটার, আমাদের সর্বপ্রিয় সলিসিটার সাহেব। স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু দর্শক, কেমন আছেন? ধন্যবাদ জন ভাই, আমি ভালো আছি। আশা করি আপনি এবং আমাদের দর্শক কিন্তু সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সাহেব। সরাসরি আমরা আসলে ব্যাড নিউজের দিকেই চলে যাই। যে ব্যাড নিউজ না নিউজ, আসলে নিউজ এটি অনেকের কাছেই হয়তো একটি ব্যাড নিউজ হবে। সাহেব, কি আসলে হয়েছে এবং কি পরিবর্তন এসছে, যদি কাইন্ডলি একটু বলতেন প্লিজ। ধন্যবাদ জন ভাই। এখন যে পরিবর্তনগুলো আমরা দেখতে পারতেছি, এই পরিবর্তনগুলো হচ্ছে যে প্রপোজাল আগে করা হয়েছিল, যে হোয়াইট পেপার প্রপোজাল, যেটা আমরা এটা নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছিল এবং আমরা বলছিলাম যে এটা প্রপোজাল, আমরা জানি না এটা কবে থেকে ইমপ্লিমেন্ট হবে। আমরা এটার একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি, যেটা আজকে যে স্টেটমেন্ট অফ চেঞ্জ দেওয়া হয়েছে 1st of July, এখানে বড় ধরনের একটা পরিবর্তন দেখা গেছে এবং আপনি সেটা রাইটলি বলেছেন যে এটা আমাদের জন্য কোনো সুখবর খবর না, আমাদের জন্য কোনো এটা ভালো খবর না। যারা ইমিগ্রেন্টস দেশে আছেন তাদের জন্য ইট বিকামস আর টাফার, এটা আরো কঠিন হয়ে যাচ্ছে। সো আজকের যে পরিবর্তন, এটা মূলত আপনার তিন চারটার দিকে আপনার 3-4টা রুটকে ইফেক্ট করবে। যেমন আপনার স্কিল ওয়ার্কার রুট, এটা ইফেক্ট করবে। এবং এখানে আমরা যে শুধু নেগেটিভ বলতেছি তাও না, দুইটা পজিটিভও আছে যেটা আমরা আলোচনা করব অনুষ্ঠানের মধ্যে। অনেক ধন্যবাদ। তাহলে আমরা আজকের যে বিষয়টি সেটি আজকেই স্টেটমেন্ট চেঞ্জটি এসছে এবং সাহেব যেটি বললেন সবচেয়ে বড় যে একটি পরিবর্তন এসছে সেটি হচ্ছে স্কিল ওয়ার্কে। আমরা জানি যে স্কিল ওয়ার্কার ভিসায় বাংলাদেশ থেকে গত 2-3 বছরে অনেক আমাদের ভাই বোন বন্ধুরা এসছেন এবং অনেক স্ক্যাম, অনেক বাণিজ্য হয়েছে। তো যাই হোক, এবং সবার শেষে যে পরিণতি আমরা হয়তো সাহেব আমরা অনেকদিন থেকেই এরকম একটা আশা করছিলাম যে এটি একটি খারাপের দিকেই যাবে, হয়তোবা যারা রিয়াল স্কিল ওয়ার্কার তাদেরও এফেক্ট পড়বে। সাহেব, আসলে স্কিল ওয়ার্কারে এই পরিবর্তনে কি কি এসেছে, কিভাবে তারা আসলে সমস্যার সম্মুখীন হতে পারে এই পরিবর্তনের মাধ্যমে, প্লিজ। ধন্যবাদ জন ভাই। সো আমাদের এখানে কিছু ডেট আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে 22nd of July 2025। 22nd of July 2025 এয়ারপোর্ট থেকে NQF লেভেল 6 বা ব্যাচেলার ডিগ্রি লেভেলের জব ছাড়া কেউ স্কিল ওয়ার্কারে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সো এটা হোয়াইট পেপারে প্রস্তাবনা ছিল, এটার আমরা বাস্তব প্রয়োগ দেখতেছি এখন। সো এখন যারা অ্যাপ্লিকেশন করবেন, এটা যেমন আপনি আগে যেমন বুচার ছিলেন, তারা কিন্তু আপনার RQF লেভেল যেটা, এটা 3 অথবা 4 এ ছিল এবং অনেক লো স্কিল জব ছিল যেগুলা আপনার স্কিল ওয়ার্কারে অ্যাপ্লিকেশন করা যেত। বাট এখন যে পরিবর্তন হচ্ছে আপনার 22nd of July থেকে, এখন আপনার গ্রাজুয়েট লেভেল বা RQF 6 লেভেল ছাড়া কেউ অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এটা হচ্ছে একটা বড় পরিবর্তন। এবং মনে হয় আরেকটা বড় পরিবর্তন হচ্ছে স্কিল ওয়ার্কারে, যেটা এটা আমাদের মেইনলি সবার জন্য ইম্প্যাক্টেড হবে, কারণ আমরা জানি যে এখানে হেলথ এন্ড কেয়ার সেক্টরে প্রচুর লোক এদেশে এসেছেন এবং অনেকেই আপনার ফ্যামিলি নিয়ে আসছেন বা ভবিষ্যতে আসার চেষ্টা করতেছেন। সো এখানে হচ্ছে 22nd of July থেকে আপনার যারা হেলথ এন্ড কেয়ার সেক্টরে থাকবেন, ওনারা স্পেশালি কেয়ার ওয়ার্কার যারা, তাদেরকে ওভারসিজ থেকে রিক্রুট করতে পারবে না। এখানে দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে ওভারসিজ থেকে রিক্রুট করতে পারবেন, দ্যাট মিনস আমরা হয়তো লিভ টু এন্টার বা অ্যান্টি ক্লিয়ারেন্স কেউ করতে পারবে না, বাট এখানে যারা আছে তারা সুইচ করতে পারবে। এবং এই যে আপনার RQF লেভেল 6, এই যে পরিবর্তনটা আমার মনে হয় না যারা এক্সিস্টিং অলরেডি আছেন ওনারা ইম্প্যাক্টেড হবেন, তাদের অনুযায়ী এটা চলমান থাকবে এবং ভবিষ্যতে কেউ অ্যান্টি ক্লিয়ারেন্স নিয়ে আসতে পারবে না।
মানে আমরা যেটা দেখি যে কেয়ার সেক্টরে আপনারা হয়তো আমরা দেখেছি যে বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়া, ফিলিপিনো, বাংলাদেশ, পাকিস্তান, এখান থেকে কেয়ার হেলথ এন্ড কেয়ার সেক্টরে কেয়ার ওয়ার্কার বা সিনিয়র কেয়ার ওয়ার্কার অনেক লোক আসছেন। এইটা বন্ধ হয়ে গেছে। এখন যারা এদেশে আসছেন তারা হয়তো এক্সটেনশন বা সুইচের বেলায় সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। জি, অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন যে স্কিল লেভেলে এখানে আমরা যতটুকু জেনেছি আরেকটি যে বিষয় সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি স্যালারি, কারণ অনেক ছোট কোম্পানির গুলোর ক্ষেত্রে স্যালারিটা ইনক্রিজ যদি হয় সেটি তাদের জন্য একটি বড় বার্ডেন, এবং এছাড়াও যারা অ্যাপ্লিকেন্ট তাদেরও কিন্তু অনেক টাকা আসলে মানে স্যালারি পেতে হয়। তো সেই কি স্যালারির ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে সেটি যদি একটু কান্ডিকে, যেহেতু হয়তো একটু খুবই গুরুত্বপূর্ণ, যদি কান্দি একটু উল্লেখ করেন সবার জন্য, আমাদের জন্য। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। আমরা বর্তমানে যে থ্রেশহোল্ড আছে 38,700, এইটা থেকে ইনক্রিজ হয়ে এটা 42,700 বেস রেট যেটা, এইটা হয়ে যাবে। সো এখানে আমরা একটা হিউজ ইনক্রিজ দেখতেছি, এবং এইটার ফলে যেটা হবে এখানে প্রচুর পরিমাণ আপনার স্কিল ওয়ার্কার রুটটা এখন শার্পলি কমে যাবে, কারণ এত হাই পেইড এমপ্লয়মেন্ট অপরচুনিটি কতটুকু আছে, যেখানে এখানে এভারেজ স্যালারি হচ্ছে 35,000। আমরা ইউকেতে যদি এভারেজ স্যালারি আমরা কাউন্ট করি তাহলে 35,000। সো এটাই ইন্ডিকেশন মনিরুজ্জামান ভাই, এটার ইন্ডিকেশন এটাই হচ্ছে যে যারা এদেশে কাজ করতে আসবেন ওনাদেরকে অবশ্যই হাইলি স্কিলড হতে হবে, এবং দে হ্যাভ টু বি পেইড সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। এটা আগে যে আপনার লো স্কিল জবে বা অন্যান্য যারা আপনার থ্রেশহোল্ড ছিল 29,000, 26,000, ইভেন 22,000 ছিল যেমন স্যালারি লিস্টে, তাদের বেলায় আর এখনকার যে পরিবর্তন যেগুলো আসতেছে এগুলা সিগনিফিকেন্টলি আপনার ডিক্রিজ হবে, এবং অনলি হাই পেইড এবং হাই স্কিল যারা তারাই এদেশে আসতে পারবে। হাউবার মনিরুজ্জামান ভাই, এখানে আরো কিছু কথা আছে। যারা আপনার এই 22শে জুলাইয়ের আগে অ্যাপ্লিকেশন করছেন তাদের কিন্তু অতীতের নিয়মে বা অতীতের যে থ্রেশহোল্ড ছিল এটা কন্টিনিউ করবে। সো এখানে একটা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট আছে, এবং ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা আছে সেটাতে হয়তো যারা অলরেডি চলে আসছেন তাদের বেলায় রুলসটা একটু ডিফারেন্ট হবে, যারা নতুন আসবেন তারা দে হ্যাভ টু বি পেইড 42,700. So it's a significant increase. ইম্প্যাক্ট। সো আমরা আসলে আজকে হয়তোবা বছরের সবচেয়ে গরম দিন, তো এই গরম দিন আমরা অনেক বড় একটা গরম সংবাদ পেলাম সাহেব, যেটি আমাদের অনেকের জীবন জীবিকার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে। সাহেব, আমরা জানি যে ছোট ছোট কোম্পানিগুলো যখন একটি স্কিল ওয়ার্কারের লাইসেন্স পায়, তারা যখন একজনকে রিক্রুট করতে পারে, সবচেয়ে বড় সুবিধা পায় সেটি হলো একটা সার্টেন টাইমের জন্য, 3 বছর বা 5 বছরের জন্য সে একজন এমপ্লয়ি পাচ্ছে যে কমিটেড, যে তার কাছে আসলে সোজা কথা বাধা। সো দে ওয়ার্ক মিউচুয়ালি, হেল্প ইচ আদার। এটা বিজনেসের ক্ষেত্রে অনেক বড় একটা উপকার হয়, এবং স্কিল ওয়ার্কার যারা থাকেন তারও একটা জীবনের পরিবর্তন হয়, কারণ আমরা জানি যে 5 বছরের পরে সাহেব তার একটা স্কিল ওয়ার্কার শেষ হয়ে আইএলআর পায়। তো এই যে চেঞ্জে, এই 5 বছর থেকে 10 বছর যে একটি কথা বলা হচ্ছিল যে 10 বছর থাকতে হবে স্কিল ওয়ার্কারে, না হলে তুমি আইএলআর পাবো না, সেটির ক্ষেত্রে কি হয়েছে সাহেব? না, এটা কোনো পরিবর্তন এখনো দেখি নাই, এটা জাস্ট আজকে আসছে। টু বি ভেরি অনেস্ট, আমি এত ডিটেইলে এত ডিপ যাই নাই, বাট যতটুকু আমি পড়ছি বা যতটুকু আমার যতটুকু পড়া হয়েছে, আমি কিন্তু এই ধরনের কোনো ইন্ডিকেশন পাই নাই যে এটা 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স নেওয়া হয়েছে। এখন পর্যন্ত 5 ইয়ার্স রুলসটা আছে, 5 ইয়ার্স রুলসটা আছে। মনিরুজ্জামান ভাই, এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট। আপনি যেমন বললেন একটা এমপ্লয়ার যারা, তাদেরকে একটা অ্যাসিওরেন্স থাকে যে এমপ্লয়ি যে আসছে সে হয়তো 3 বছর বা 5 বছর সে একই এমপ্লয়ারের সাথে কাজ করবে, even though that they got liberty to change their job, switch their job, but এই যে আপনার এই যে কনফিডেন্টের জায়গাটা, এইটা কিন্তু আপনার হিউজলি ইম্প্যাক্টেড এই ডিসিশনগুলোর মাধ্যমে। আমি যদি একটা এক্সাম্পল হিসেবে বলি মনিরুজ্জামান ভাই, আমাদের অনেক স্মল বিজনেস যেগুলো আমরা যে আমাদের কমিউনিটির মানুষ যে স্মল বিজনেস, গ্রোসারি শপ, যেমন গ্রোসারি শপ, রেস্টুরেন্ট, সো এই ক্ষেত্রে আমরা কিন্তু জানি এখানে শর্টেজ এখনো আছে, এখানে জব মার্কেটে অনেক ক্রাইসিস আছে, বুচারের ক্রাইসিস আছে। সো এইগুলাতে অনেক প্রবলেম হবে। হাউএভার এখানে কিন্তু আপনার ওই শর্টেজ অকুপেশন লিস্ট বা আপনার ওই যে স্যালারি লিস্টটা, এটা কিন্তু আছে, এবং এই স্যালারি লিস্টে কিছু এক্সেপশন থাকবে যেখানে তারা আপনার এই 42,700 তাদেরকে ফিলফিল করতে হবে না। বাট
এটার এখন স্যালারি লিস্টে এখন আরেকটা মজার জিনিস হচ্ছে, স্যালারি লিস্টও আপডেটেড হচ্ছে এবং ওই অকুপেশন কোড থেকে 180 অকুপেশন কোড মানে ডিলিট করা হয়ে গেছে, সো এলিমিনেট করা হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আমরা জানি না এই কোডগুলো থাকবে কিনা, যে আপনার ওই শর্টেজ অকুপেশন লিস্টে এই কোডগুলো থাকবে কিনা। যদি এগুলা না থাকে মনোযোগ ভাই, আমাদের যারা স্মল বিজনেস করেন বা আমাদের যে কমিউনিটি যে সব বিজনেস গুলো আছে এগুলা হিউজলি ইম্প্যাক্টেড হবে। সাবি অনেক অনেক ধন্যবাদ। আপনি যেটি তাহলে আমরা সামারি যেটি পেলাম স্কিল ওয়ার্কার, সেটি হচ্ছে খুশির সংবাদ হচ্ছে সোফার আমরা জানি না যে এটি 5 বছর থেকে 10 বছর নেওয়া হয়েছে কিনা বা নেওয়া হয়নি, এটাই মোটামুটি ধারণা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এটি স্কিল ওয়ার্কার স্যালারিটি ইনক্রিজ করা হয়েছে, তারপরে রিকোয়ারমেন্ট সেটি ব্যাচেলর লেভেলে নিয়ে যাওয়া হয়েছে, এটি তো স্বাভাবিক। এবং সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে যারা এখন আছেন তাদের ক্ষেত্রে এটি সমস্যা হবে না, তারা এটি কন্টিনিউ করতে পারবে। কিন্তু এখানে একটু ছোট্ট একটু কোশ্চেন সাহেব থেকে যায়, ধরেন আমি 3 বছরের স্কিল ওয়ার্কারের 38,700 এর নিলাম 3 বছর। এখন আমরা জানি যে 5 বছর এটা রুট, তো 3 বছর পরে আমার যখন 2 বছরের জন্য আমাকে এক্সটেন্ড করতে হবে, তখন আমার স্যালারিটা আসলে কত হবে? এখন এই 38,700 থাকবে না 41,000? ধন্যবাদ মনোজন ভাই। এটা কিন্তু আপনার বর্তমান যে গাইডেন্স আছে এখানে ক্লিয়ার, কিন্তু আপনার যারা অতীতে অ্যাপ্লিকেশন করছেন তাদের সেই রেট অনুযায়ী কাজ করতেছে। যেমন কেউ যদি 29,000 হয় সেটা 29,000 ছিল। যারা এখানে একটা ডেট আছে মনোজন, আই ক্যান রিকল দ্য ডেট এক্স্যাক্টলি, বা ওই ডেটের আগে যারা অ্যাপ্লিকেশন ছিল তাদের জন্য 29,000 অ্যাপ্লিকেবল ছিল এবং শর্টেজ অকুপেশন লিস্টের বেলায়ও ছিল। সো আমরা সিমিলার পরিবর্তন কিন্তু দেখতে পাবো। এখানে ক্লিয়ারলি বলা হয়েছে একটা জিনিস, যারা এখানে কিছু জিনিস আছে যেমন স্যালারি লিস্টের ব্যাপারটা আছে, ব্যাপারটা হচ্ছে কারা কবে অ্যাপ্লিকেশন করছেন এটার একটা ব্যাপার আছে এবং তাদের জন্য ওই রুলটা অ্যাপ্লিকেবল হবে। এবং স্যালারি লিস্টে যারা থাকবেন তাদের জন্য এই মানে আপনার ওই যে বেস রেটের চেয়ে অনেক মানে নিচে বা আপনার স্যালারি রেটটা অনেক কম হবে। সো এটা মনোজন ভাই, এটা তো এই ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টটা থাকবে এবং সেই ক্ষেত্রে যারা অলরেডি চলে আসছেন বা তাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে অথবা একটা প্রসেসে আছেন, সেই ক্ষেত্রে তাদের বেলায় কোনো মানে কোনো সমস্যা হবে না। বা নতুন যারা অ্যাপ্লিকেশন করবেন 22nd of July এর পর থেকে ওনাদেরকে আপনার অনেক নতুন রুলস অনুযায়ী অ্যাপ্লিকেশন করতে হবে এবং 42,700 ওনাদেরকে মিট করতে হবে। সো জুলার চেতনার ঢেউ ইউকেতে লাগছে যেটি দেখা যাচ্ছে। তো সাহেব ভাই, এখন আরেকটি বড় পরিবর্তনের সম্পর্কে আমরা একটু আগে বা আমরা কয়েকদিন আগে জেনেছি, সেটি হচ্ছে যে 7 ইয়ার্স রুটে সেটিও অনেকে কনফিউজ, অনেকে আসলে যে 5 বছরটা কি রকমের কাউন্ট হবে। তো যদি একটু কাইন্ডলি আমাদেরকে ক্লিয়ার করতেন যে সেই 7 ইয়ার্স রুট চাইল্ড রুটে কিভাবে আসলে একটি পরিবার, আমরা বাঙালি ফ্যামিলি, আমাদের বাচ্চা বাংলাদেশে জন্ম হয়েছে, ইউকেতে আসার পরে আমরা কিভাবে এই সুযোগটা পেতে পারি এবং এই নতুন আইনে আমাদের কি সুযোগটা সৃষ্টি হয়েছে, যদি একটু। ধন্যবাদ মনোজন ভাই। আমি একদম সাধারণ ভাষায় আমাদের জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ড এটা বলতে হবে। আমরা 7 ইয়ার্সে যখন অ্যাপ্লিকেশন করতাম, আপনার 276 এডি যখন ছিল, অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ আসার আগে আমরা 7 ইয়ার্সে যেগুলো অ্যাপ্লিকেশন করতাম সবাই কিন্তু 10 ইয়ার্স রুটে আপনার ভিসা পাইতেন এবং 10 ইয়ার্স রুটে যারা ভিসা পেয়েছেন তাদেরকে আপনার 10 ইয়ার্স রুটে থাকতে হতো। তাহলে কি 7 বছর থাকার পরে আপনি পেলেন, তারপরে কি 10 ইয়ার্স নাকি 7 বছর? এখানে আমাদের আই থিংক এই জায়গায় একটু কনফিউশন আছে। 7 বছর থাকার পর আপনি কিন্তু লিমিটেড লিভ টু লিভ ইনের জন্য অ্যাপ্লিকেশন করলেন, তখন আপনাকে 10 বছরের রুটে দেওয়া হলো। হ্যাঁ, তো অতীতের রুলস হচ্ছে 10 বছর পরে আপনি সেটেলমেন্ট পাবেন। এখন বর্তমানে এসে এটা পরিবর্তন করা হয়েছে এরকম যে 2022 আমি ডেটটা এক্স্যাক্টলি মনে নাই, 2022 আগে যারা অলরেডি আপনার 7 ইয়ার্স রুটে পেয়ে গেছেন অথবা হাফ অফ দ্য লাইফে পেয়ে গেছেন, তারা 5 বছর অতিবাহিত করার পর, লিমিটেড লিভে 5 বছর অতিবাহিত করার পর ওনারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এক্সাম্পল দিয়ে যদি বলেন, ধরেন আমার একটা বাচ্চা এদেশে বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এদেশে এক বছর বয়সে সে ইউকেতে আসছে এবং 8 বছর যখন তার বয়স হয়েছে তখন সে অ্যাপ্লিকেশন করছে, অ্যাপ্লিকেশন করার পর তাকে 2.5 ইয়ার্স দেওয়া হয়েছে।
এবং পরবর্তীতে সে আরো 2.5 ইয়ার্স এটা এক্সটেন্ড করছে। তো সে যখন 5 ইয়ার্সটা কমপ্লিট করবে তখন সে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তাহলে এই যে 7 প্লাস 5 এখন আপনি বলবেন যে এটা কি পরিবর্তন, এটা এখানে আরেকটা পরিবর্তন কিন্তু আমরা অতীতে দেখছি সিমিলার পরিবর্তন। অতীতের পরিবর্তন এইটা ছিল যে কোনো বাচ্চা 7 বছর হইলে এখানে একটা রিকোয়ারমেন্ট ছিল যে বাচ্চাটার জন্ম হতে হবে ইউকেতে। হ্যাঁ, আগের যে আপনার এটা প্রথমে ছিল 10 বছর, পরবর্তীতে 5 বছর করা হয়েছিল অনলি যে বাচ্চারা এদেশে জন্মগ্রহণ করবে এবং 7 বছর অতিবাহিত করার পর তাকে আরো 5 বছরের লিভ পাওয়ার পর সে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এইটার আপনার এটাকে সেম এজ যারা বাইরে জন্মগ্রহণ করছে তাদের জন্য এইটা সমান্তরাল করা হয়েছে, মানে কনসিস্টেন্ট করা হয়েছে ওইটার সাথে। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে মনিরুজ্জামান ভাই, যারা হাফ অফ দ্য লাইফ আপনার তো জানেন অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফে এখানে 24 বছরের নিচে যদি কেউ থাকে এবং সে যদি তার জীবনের অর্ধেক সময় ইউকেতে অতিবাহিত করে, সে কিন্তু আপনার লিমিটেড লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। এবং যারা এই লিমিটেড লিভ টু রিমেইনের অ্যাপ্লিকেশন করছেন 2027 এর আগে পেয়ে গেছে, ওনারা 5 বছর পরে সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, এবং 5 বছরের পরে সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করবেন, হোম অফিস ওইটা কনসিডার করবে এন্ড দে উইল গ্রান্ট দ্য লিভ। ভেরি গুড নিউজ সাবিতা। এখন এই যে 7 বছরের ওভারসিজ বন্ড বাচ্চারাদের ক্ষেত্রে যে সুযোগটা এলো, এ দিয়ে একটি পরিবার অনেকের কিন্তু বাচ্চার গ্রাউন্ডে এখানে থাকতে পারে, তারা কিভাবে লাভবান হতে পারে সাহেব? না, তারা অবশ্যই লাভবান হবে মনিরুজ্জামান ভাই। এখানে দুইটা জিনিস কাজ করেছে। 7 ইয়ার্স আপনার যখন আমরা ওই যে ফিনান্স রুটে যে অ্যাপ্লিকেশন গুলো করি, এই অ্যাপ্লিকেশনে কিন্তু দুই তিনটা জিনিস আছে, যেমন এই বাচ্চা ব্রিটিশ কিনা, এই বাচ্চা কিনা এই দেশে 7 ইয়ার্স থাকছে কিনা, এটা কিন্তু ওয়ান অফ দ্য কনসিডারেশন, দে হ্যাভ টু কনসিডার ইট। সো এখানে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চিলড্রেন কনসিডার করা হবে, এখানে এটা রিজনেবলনেস কনসিডার করা হবে, এই বাচ্চা কি আদৌ এটা কি রিজনেবল হবে এই বাচ্চাকে দেশ থেকে বাইর করে দেওয়া। সো অল দিস ফ্যাক্টরস উইল কাম ইনটু প্লে। বা সবচেয়ে মজার জিনিস হচ্ছে যখন এখানে মনিরুজ্জামান ভাই, আমি এখন মনে করি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, মেবি আমরাও আপনার এখন মানুষ অনেক সময় দেখা যাচ্ছে এখানে তারা ওই সেটেলমেন্টের জন্য যতটুকু মানে উৎসাহী, তার চেয়ে বেশি উৎসাহী হচ্ছে যদি ইমিগ্রেশন কন্ট্রোল থেকে ওরা বাইর হতে পারে। হ্যাঁ, এটার কারণ কি আমি বলি, যেমন এখন অ্যাপ্লিকেশন ফি এত এক্সপেন্সিভ হয়ে গেছে, এটা অ্যাফোর্ডেবল না আমাদের জন্য। আমার এক ক্লায়েন্টের আমি অ্যাপ্লিকেশন করছিলাম এই মনে হয় 1.5 বছর আগে, আপনার প্রায় 11,000 পাউন্ড আছে ফ্যামিলি অফ 4। এখন চিন্তা করেন একজন ইমিগ্রেন্ট, তাদের কোনো স্টেটাস ছিল না এট দ্যাট টাইম, ফি ওয়েভার গ্র্যান্ট করে নাই সঙ্গত কারণে, কারণ ওনারা ফ্যামিলিতে ছিলেন, এখানে আরো ওনার ফ্যাক্টর ছিল। সো এটা কোয়াইট ইম্পসিবল ফর দেম টু বেয়ার। এখন অনেকে আপনার ওই মা বাবা কিন্তু ওই সেটেলমেন্টের জন্য এত দে আর নট দ্যাট মাচ ওয়ারিড অ্যাবাউট সেটেলমেন্ট, দে আর ওয়ারিড অ্যাবাউট দ্য to come out from this burden of money. এটা এত বার্ডেন হয়ে গেছে যেটা এটা আনবেয়ারেবল। সাহেব, আমরা নেক্সট লেটস চেঞ্জ দ্য গিয়ার টু দ্য ইউ সেটেলমেন্ট। আমরা জানি যে সাহেব আরো একটি সংবাদ আমাদের কমিউনিটিতে সাহেব, আমরা বিশেষ করে আপনি আর আমরা কিন্তু সেই 2019 থেকে বিশেষ করে ইউরোপিয়ানদের জন্য আমরা একদম কনস্ট্যান্টলি আমরা তাদেরকে আপডেট দিয়ে যেতাম, এবং এর জন্য কিন্তু আমাদের কমিউনিটি অনেক গালিগালাজ আমরা খেয়েছি সাহেব ভাই। ভাই এটা বলতে হয়, আমরা এই প্রোগ্রামটা আমরা শুরু করছিলাম কিন্তু এই ইউরোপিয়ান ভাইদের জন্য মূলত আপনি এবং আমরা আলোচনা করতেছিলাম যে এরা তখনকার সময় কিন্তু কেউ ইউরোপিয়ান নিয়ে তেমন কোনো প্রোগ্রাম করতেন না, স্পেসিফিকলি ইউরোপিয়ান নিয়ে বা অন্যান্য সমসাময়িক আপনার টপিক নিয়ে। যখন ব্রেক্সিট হয় তো আমরাই প্রথম শুরু করছিলাম যে আমরা ওইটা নিয়ে আমরা মনে হয় কয়েকটা সেগমেন্ট করছিলাম কন্টিনিউয়াসলি। অনেকের যে কেন আমরা ওই যে কথা আছে না যে আপনি যখন নৌকায় ওঠেন অন্যকে নৌকায় সেই নৌকে উঠতে দিতে চায় না মানুষ, এটাই স্বাভাবিক। এখানে যে আমাদের বাঙালি কমিউনিটি ইউরোপ থেকে বাঙালি আসুক, এটা আমাদের তো সত্যিকার অর্থে দিস ইজ আওয়ার প্রফেশন, প্লাস হচ্ছে আমরা চেষ্টা করতেছি আউট অফ প্রফেশন আমরা কিছু কমিউনিটিকে কিছু ব্যাক দেওয়া। তো যাই হোক, যে পরিবর্তন আসছে ইউরো সেটেলমেন্ট যদি খালি একটু সংক্ষিপ্ত করবো বলতেন, আমাদের 1 মিনিটের মতো সময় আছে, তার ভিতরে আমরা। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই, এটা অনেক বড় টপিক, বাট হাউএভার I'll try to make it very simple.
আপনারা হয়তো জানেন যে ইউরোপিয়ান যারা প্রি সেটেল স্টেটাস ছিলেন বা সেটেল স্টেটাস ছিলেন, এখানে একটা রেসিডেন্সিয়াল রিকোয়ারমেন্ট ছিল যে আপনার 180 ডেজ এর ভিতরে, মানে 180 ডেজ আপনি দেশের বাইরে থাকতে পারবেন না ইন এনি 12 মান্থস পিরিয়ড। সো এখানে যে পরিবর্তনটা করা হচ্ছে, পরিবর্তনটা বলা হচ্ছে এরকম, যদি কেউ 60 মাসের মধ্যে 30 মাস যদি ইউকেতে থাকে তাহলে সে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, মানে অর্ধেক সময় যদি সে থাকে তাহলে সে সেটেলমেন্ট করতে পারবে। এখানে কিন্তু একটা কোশ্চেন সাহেব, এই যে 30 মাস এটা কি ভেঙে ভেঙে নাকি না একটা না? না, এটা ব্যঙ্গে ব্যঙ্গে হতে পারে, বাট ইন টোটাল রেসিডেন্স হতে হবে 30 মান্থস। সো দেখেন এখানে রিকোয়ারমেন্ট যেটা, আপনার রিকোয়ারমেন্ট যেটা আমরা অনেক সময় দেখি যে 5 ইয়ার্স রিকোয়ারমেন্ট, এবং 5 ইয়ার্স রিকোয়ারমেন্ট এখন 5 ইয়ার্সটা সময়টা জায়গা থাকবে, বাট ঘটনা হচ্ছে আপনি কিভাবে ওই রেসিডেন্সি রিকোয়ারমেন্টটা মিট করবেন। রেসিডেন্সি রিকোয়ারমেন্টটা আগে ছিল আপনি 180 ডেজ বাইরে থাকতে পারবেন না এনি 12 মান্থস পিরিয়ড, যদি আপনি থাকেন তাহলে আপনার সেটেলমেন্টের জন্য আপনি এলিজিবল না। এটার পরিবর্তন করে এখানে এটার সত্যিকার অর্থে হোম অফিস ইজ ফাইন্ডিং ইট ডিফিকাল্ট, কারণ ইউরোপিয়ান সিটিজেন যারা আপনার যখন ট্রাভেল করেন তাদের কিন্তু ট্রাভেলের হিস্ট্রিটাও থাকে না, তাদের আগে কিন্তু পাসপোর্টে স্ট্যাম্প করা হতো না। সো এটা দে উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট ফর দেম টু মেক শিওর দ্যাট তারা কতদিন বাইরে ছিল। সো অনেক সময় দেখা যায় যে ওইটা অনলি ক্লায়েন্ট কতটুকু ইনফরমেশন দিতেছে ওইটার উপর তাদের ইনভেস্টিগেশন কতটুকু ছিল। দে মেক ইট সিম্পল। সো কেউ যদি 30 মান্থস এনি 60 মান্থস সময়ের ভিতরে যদি 30 মাস মানে 2.5 বছর যদি কেউ এদেশে থেকে থাকে তাহলে সে সেটেলমেন্ট পাবে। এখন ক্যালকুলেশন হচ্ছে কতদিন তারা ইউকেতে ছিল, 2.5 বছর ছিল কিনা এনি 5 ইয়ার্স টাইমের ভিতরে 2.5 বছর ছিল কিনা, যদি 2.5 বছর থাকে তাহলে দে আর এলিজিবল ফর সেটেলমেন্ট। আপনি আমি অনেকেই জানি যারা প্রি সেটেল পাওয়ার পর দেশে চলে গেছেন, হ্যাঁ, এবং এখানে 2 বছরের অধিক থেকে গেছেন, অনেকে ওইটা নিয়ে ওয়ারি ছিলেন। সো এইটার এই পরিবর্তনের ফলে এরা উপকৃত হবে। সাহেব অনেকে আসলে মুরব্বী যারা বাবা মা তারা এখানে থাকতে চায় না, তারা বাংলাদেশে যেতে চায়, আসতে চায়, মানে এইভাবেই, কারণ জীবনের শেষ বয়সে অনেকেই কিন্তু চায় যে হয়তো নিজের গ্রামটি, নিজের সেই বাড়ির সামনের সেই গাছটা সেটি দেখুক। তো এই জন্য কিন্তু অনেকের বাবা মাকে রাখা মুশকিল। তো তারপর সরি, এটা অফ দ্য টপিক। আপনি বলতেছেন বাবা মা, আমাদের যারা বাবা মা দেশে আসেন, ঠিক আছে, এরা এখানে আসার পর বন্দি জীবন। আমরা যখন আমাদের বাচ্চা নিয়ে দেশে যাই তারা উন্মুক্ত পরিবেশ দেখে। আমরা যারা গ্রামে থাকি, আমি গ্রামের মানুষ ব্যক্তিগতভাবে, সো গ্রামে যখন আমি বাচ্চাদের নিয়ে যাই তারা একটু ফ্রিডম ফিল করে, মানে তারা এত তারা বাংলাদেশে যেতে চায়। সো অবভিয়াসলি এটা হচ্ছে মনিরুজ্জামান ভাই, এটা আনএভয়েডেবল, মানে আমরা যাদের আমাদের পিতামাতা আছেন তাদের জন্য আনএভয়েডেবল, এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না। দিস ইজ দ্য রিয়ালিটি। এবং ওনারা এদেশে থাকা ওনাদের জন্য ডিফিকাল্ট, বাট এখানে ডিপেন্ডেন্সি বিগ চেঞ্জ হবে, এটি তো মোটামুটি ইটস রিয়েলি গুড। আর সত্যিকার অর্থে আজকে আপনি যখন বলছিলেন যে নেগেটিভ, আমি মনে করেছি এই দুইটা হচ্ছে ভেরি পজিটিভ পরিবর্তন। এন্ড লেটস সি আপনার হোয়াইট পেপারে আরো কিছু প্রপোজাল যেগুলা হয়তো আসবে, এই 10 ইয়ার্সের রেসিডেন্ট যেটা, এটাও আমি সন্দিহান এটা আসবে কিনা। লেটস সি। 10 ইয়ার্স আনা মুশকিল সাহেব, এটা লেটস সি। হ্যাঁ, লেটস সি। এটা লজিক্যাল না, বাট লেটস সি। কারণ এখানে হয়েছে কি মনিরুজ্জামান ভাই, আমি আর একটু বলি, ধরেন এখানে যখনই আপনি এই ধরনের রিকোয়ারমেন্ট দিবেন, পিপল উইল বি ইন্টারেস্টেড, যারা জেনুইন এমপ্লয়মেন্টের জন্য এদেশে আসবে। যখন মানুষ কিসের জন্য এদেশে আসে? এমপ্লয়মেন্ট নিয়ে, চাকরি, একটা সেটেলমেন্ট, একটা সিকিউরিটির জন্য। কেউ যদি মনে করে আমাকে 10 বছর এখানে কাজ করে মানে হতে হবে, সে অল্টারনেটিভ অপশন দেখবে, এবং দেয়ার আর সাম অল্টারনেটিভ অপশনস। আপনারা তো খেয়াল করবেন যে স্টুডেন্ট ভিসা যখন বন্ধ করা হয় বা টাইট করা হয়, বন্ধ করা হয় নাই কিন্তু এটার রেস্ট্রিকশন এমন পর্যায়ে নেওয়া হয়, তখন দেখা গেছে যে অনেক স্টুডেন্টরা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাতে চলে গেছে, যার ফলে এখানে দেখা গেছে ইউনিভার্সিটিগুলা এখানে স্ট্রাগলিং করছে। সো দিস ইজ দ্য রিয়েল ইম্প্যাক্ট। এখন যখনই আপনার ওইটা 10 ইয়ার্সে যাবে, পিপুল উইল বি, আমরা তো শুধু কথা বলতেছি আপনার ওই কেয়ার ওয়ার্কার এবং আপনার বুচার, রেস্টুরেন্ট ম্যানেজার, বার ম্যানেজার, এগুলো নেই, কিন্তু এখানে অনেক হাই স্কিল জব আছে যেটা এই দেশের ইকোনমির জন্য, এই দেশকে মানে প্রপারলি রান করার জন্য প্রয়োজন। এই ধরনের মানুষের কিন্তু শর্টেজ আছে, এবং তারা যদি এদেশে না আসে তাহলে এখানে হিউজ একটা ম্যান পাওয়ারের গ্যাপ হবে, যেটা ইকোনমির জন্য, এক্সচেকারের জন্য আমার মনে হয় একটা বিরাট ইম্প্যাক্ট পড়বে। সো আমরা
এখন মনিরুজ্জামান ভাই আমরা এখন যে সিচুয়েশনে যাচ্ছি 2011-12 এর দিকে যে সিচুয়েশনটা ছিল আমরা সিমিলার সিচুয়েশনে এখন চলে যাচ্ছি, একটা স্ট্রিক্ট রুলের ভিতরে এখন চলে যাচ্ছি এবং সম্ভবত নেক্সট কাপল অফ ইয়ার্স আমাদেরকে এই স্ট্রিক্ট রুলের ভিতরে থাকতে হবে। অনেক ধন্যবাদ সাহেব। তো আমরা আপনার কাছে সামারিটা জাস্ট 30 সেকেন্ডের ভিতরে সামারিটা যদি আপনার সামারি বক্তব্য দিতেন, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই, ধন্যবাদ আমাদের দর্শকবৃন্দ। তো পরিবর্তন ভাইয়া বাংলাদেশ এদেশের আইনে পরিবর্তন আসবে, এটা স্বাভাবিক, এটা কমন ল, এখানে পরিবর্তন আসবে, এটা স্বাভাবিক। ইমিগ্রেশন রুলসে পরিবর্তন আসে এবং এটা আমি অতীতেও বলছি যে এদেশে যখন যেটা প্রয়োজন হবে সেই প্রয়োজন অনুসারে ইমিগ্রেশন রুলসটা পরিবর্তন হয়। সো আমরা যে পরিবর্তনগুলো দেখতেছি আপনারা প্যানিক করবেন না, প্যানিক না করে আপনি অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি খুঁজবেন এবং রেমেডি পাবেন। there is a problem, এখানে প্রবলেম যখন আছে সলিউশনও থাকবে। সো আমরা এই দিকেই আগাতে হবে, এটা ওয়ে অফ লাইফ, আমাদেরকে উই হ্যাভ টু ফেস ইট। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই আজকের প্রোগ্রামের জন্য, ধন্যবাদ আমাদের দর্শকবৃন্দ যারা আমাদের সাথে ছিলেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সাহেব, থ্যাংক ইউ। এই এত গরমে সারাদিন কাজ করার পরে, অফিস করার পরে খুবই টায়ার্ড, সেম ইউ সেম মি, বাট এবং যারা শুনছেন তারাও অবশ্যই টায়ার্ড, এবং এই গরমের ভিতরে আবার এই গরম খবর, তারপরেও আমরা চিন্তা করলাম সেটা জানাও দরকার। দর্শক বন্ধুরা, আমরা আজকে কথা বললাম স্কিল ওয়ার্কারের বড় ধরনের পরিবর্তন এসছে, সেখানে স্যালারিটা সাহেব কি 41,000 হবে, তাই না? 42,700 if I'm not wrong, 42,000 এর মতো হবে। তারপরে অনেক অকুপেশন কোড অর্থাৎ অকুপেশন ক্যাটাগরি উঠিয়ে নেওয়া হয়েছে, তারপরে ইংলিশ রিকোয়ারমেন্টটাও বেড়ে যাবে, তারপরে ওই যে কোনো মানে ইউনিভার্সিটি লেভেলের জব ছাড়া জবে স্কিল ওয়ার্কে আসা যাবে না। তো এটি এবং এর সঙ্গে সঙ্গে 7 বছরের বাচ্চাদের ক্ষেত্রেও যারা বিদেশে বর্ণ করছে তাদের ক্ষেত্রে একটি পজিটিভ নিউজ আসছে, যেটা আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা ভালো থাকবেন এবং আবারও দেখা হবে আগামী সপ্তাহে সেই কোনো গুরুত্বপূর্ণ কোনো হয়তো বা অনুষ্ঠান নিয়ে, কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।